আমাদের খোকনস ফিল্ম চ্যানেলের সকল প্রকার পার্ট গল্প দেখতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনে ক্লিক করে অল নোটিফিকেশন অন করে দিন। বিয়ের প্রথম রাতেই আমার স্বামী আমাকে চেয়ারের সাথে বেঁধে চলে গেছে। বিয়ে বাড়ি বলে কথা, নিশ্চয়ই অনেক মানুষ থাকবে। এত চিৎকার চেঁচামেচি করলাম, কিন্তু না, কেউ একজন আসলো না। কান্না করতে করতে চোখের কালো কাজল লেপটে গেছে। আমার সাথে কি হলো কিছুই বুঝলাম না। এখানে বসে কান্না করা ছাড়া আমার কাছে আর কোনো উপায় নেই। কিছুক্ষণ আগের ঘটনা। আমার নাম মারুফা ইয়াসমিন, সবাই মারু বলেই ডাকে। জানি নামটা অনেক অদ্ভুত, তাও ভালো লাগে। বাবা মা অনেক ভালোবেসে দিয়েছে। এখন অনার্স দ্বিতীয় বর্ষে পড়ি। বর্তমানে বিয়ের সাজে ব্যালকনিতে দাঁড়িয়ে আছি, আকাশে থেকে তাকিয়ে আছি। আকাশের ঘন কালো আধারে মতো আমার মনেও আধার চেয়ে আছে। আজ আমার বেস্ট ফ্রেন্ড রিয়ানের সাথে আমার বিয়ে। কিছুক্ষণ পরেই হয়তো রিয়ান বরযাত্রী নিয়ে চলে আসবে। আমার কাজিনরা একটু পরে এসে আমাকে নিয়ে যায়। কিন্তু অবাক করার বিষয়টা হলো, একটু আগে যেখানে সবার মধ্যে একটা আনন্দ ছিল, সেটা এখন কারো মধ্যে দেখা যাচ্ছে না। সবাই চুপচাপ। আমাকে আলাদা একটা রুমে বসানো হয়। আমি এক গভীর ভাবনায় মগ্ন। কিছুই যেন আমি শুনতে পারছি না। আমাকে কবুল বলতে বলা হলে কবুল বলে দিয়ে আর পেপারে সাইন করে দিয়ে দুইবার ভাববার মতো কারণও আমার কাছে নেই। বিদায়ের সময় রিয়ান বা ওদের পরিবারের কাউকে আমি দেখতে পাচ্ছি না। শুধু একজন মহিলা আমার সাথে গাড়িতে বসে। আমাকে যে রাস্তা দিয়ে নিয়ে যাচ্ছে সেই রাস্তাটাও বেশ অচেনা। আমি শুধু চুপচাপ বাহিরে তাকিয়ে আছি, আর পুরনো কিছু স্মৃতি বারবার মনে এসে হানা দিচ্ছে। শুধু ভাবছি যে সম্পর্কে আমি জড়িয়েছি তার ভার আমি নিতে পারবো কিনা। বেশ কয়েক ঘন্টা জার্নির পর আমরা এসে পৌঁছালাম অনেক বড় একটা বাড়ির সামনে এসে নামি। কিন্তু এটা তো রিয়ানের বাড়ি না। জিজ্ঞেস করার মতো কাউকে না পেয়ে আমার সাথে থাকা মহিলাটাকে আস্তে করে বললাম, আন্টি, এটা আমরা কোথায় এসেছি? মহিলাটা মৃদু হেসে উত্তর দিল, এটা আজ থেকে তোমার বাসা। আমি মনে মনে ভাবলাম, রিয়ান নতুন বাড়ি কিনলো কিনা। বেশি কথা না বলে ভিতরে গেলাম। সেখানে বসে থাকা মধ্যবয়সী একটা লোক এসে আমার দিকে করুণভাবে তাকিয়ে আমার মাথায় হাত রেখে অন্য রুমে চলে যায়। আমাকে উপরের রুমে নিয়ে যাওয়া হয়। বেডরুমটা বেশ বড়, কিন্তু এই বাড়ি দেখে বিয়ে বাড়ি বলে মনে হচ্ছে না। বিয়ের মতো কোনো সাজ নেই। মনের ভিতর কেমন একটা অস্থিরতা লাগছে। একটু পর কিছু সার্ভেন্ট খাবার দিয়ে যায়। বেশ অনেকক্ষণ শুয়ে থাকার পরে দরজা খোলার আওয়াজ পেলাম। ওইদিকে না তাকিয়ে শুয়ে শুয়েই বলছি, এই তোর আসার সময় হলো? আর নতুন বাড়ি নিলে আমাকে বললি না কেন? যাই হোক, এখন দয়া করে আমার লাগেজটা এনে দিবি, চেঞ্জ করব। তোর অপেক্ষায় আমার ঘুম চলে এসেছে। রিয়ান, কথা বলছিস না কেন? ওপাশ থেকে একজন শক্ত কণ্ঠে বলে উঠল, এখন থেকে শুধু আমার জন্য অপেক্ষা করবে, আর কারণ নাম যেন তোমার মুখে আমি না শুনি। অপরিচিত গলা শুনে ধুপ করে উঠে বসে ওইদিকে তাকাই। একজন অপরিচিত লোক আমার সামনে দাঁড়িয়ে আছে। লোকটার প্রতি তাকাতেই একটা আকর্ষণ চলে যায় তার প্রতি। লোকটা বেশ লম্বা, চওড়া গায়ের গঠন, মনে হয় রোজ জিম করে। ফর্সা গায়ের রং দেখে মনে হয় বিদেশে থাকে এমন। দীর্ঘ নীল চোখ। আমি দাঁড়িয়ে ভাবছি, এমন সুদর্শন পুরুষ আমি আগে দেখিনি। উনি নিজের কোটটা খুলে চেয়ারে রাখলেন। আমি উঠে দাঁড়িয়ে ওনাকে প্রশ্ন করলাম, কে আপনি? রিয়ান কোথায়? উনি টাই খুলতে খুলতে বলল, রিয়ান এখানে থাকবে কেন? ও ওর বাসায়, আর এটা আমার বাড়ি। আমি একটু হতভম্ব হয়ে বললাম, মানে তাহলে আমি এখানে কেন? উনি আমার পা থেকে মাথা পর্যন্ত দেখে বললেন, বিকজ ইউ আর মাই ওয়াইফ নাও। এবার আমি একটু রেগে গিয়ে বলি, এটা কোন ধরনের মজা? আমার রিয়ানের সাথে বিয়ে হয়েছে, আপনার সাথে না।
আর আমি তো আপনাকে চিনিও না, তাহলে বিয়ে কেন করব আপনাকে? আমি রিয়ান এর কাছে যাব। সরেন। আমি রিয়ান রিয়ান করতে করতে যেতে নিয়ে উনি আমার হাত ধরে টান দিয়ে সামনে এনে বলে, কবুল বলার সময় নাম শুনুনি কার নাম বলা হচ্ছে? আর বিয়ের পেপারে সাইন করার আগে দেখোনি তোমার পাশে কার নাম লেখা ছিল? যদি দেখা না হয়ে থাকে তাহলে টেবিলে আমাদের বিয়ের পেপার রাখা আছে, পড়ে নাও। ওনার কথার আগামাথা বুঝতে না পেরে টেবিলে রাখা পেপার পড়ে আমার মাথা ঘুরে গেল। এখানে তো রিয়ানের নাম লেখা নেই, এখানে কোনো অয়ন খান লেখা। আমি ওনার দিকে ফিরে বললাম, অয়ন খানকে? উনি কিছুক্ষণ রাগী ভাবে আমার দিকে তাকিয়ে তারপর শান্তভাবে বলল, এটা আমার নাম। এই নাম শুধু তোমার মাথায় না, মনেও গেঁথে নাও। এই নাম ছাড়া যেন তোমার মুখে মনে মাথায় কোনো নাম না থাকে। আমার হাত থেকে পেপারটা পড়ে গেল। আমি মাথা ধরে বিছানায় বসে পড়লাম। ওনার দিকে তাকিয়ে বললাম, কি হচ্ছে আমার সাথে? আমি তো কিছুই বুঝতে পারছি না। আমার পরিবার আমার সাথে এমন বিশ্বাসঘাতকতা করলো, আর রিয়ান ও ওরা কেন করলো এমন? নিশ্চয়ই আপনি কিছু করেছেন, তাই না? ওনার 2 হাত পকেটে ঢুকিয়ে বললেন, অনেক কিছু করেছি। আমি উঠে দাঁড়িয়ে বললাম, কে আপনি? কেন করছেন এমন? কি উদ্দেশ্য আপনার? সবার সাথে কি করেছেন? থাকবো না আমি এখানে, চলে যাব। বলে দৌড় দিতে যাই, উনি দরজা বন্ধ করে দেয়। আমি তাড়াতাড়ি খুলতে নেই, উনি আমার হাত টান দিয়ে বিছানায় ফেলে দেয়। আমি ভয়ে বলতে থাকি, যেতে দিন আমাকে। কি করবেন আমার সাথে? আমাকে ছোঁয়ার সাহস করবেন না, বলে দিলাম। অয়ন নিজেকে শান্ত করার চেষ্টা করে বলল, সাহস আমার অনেক আছে, কিন্তু আমি এমন কিছু করতে চাই না। তাই এসব বলে আমাকে বাধ্য করো না কিছু খারাপ করতে। আমি ড্রেস এনে দিচ্ছি, চুপচাপ চেঞ্জ করে শুয়ে পড়ো। আমি রাগে বললাম, থাকবো না আমি এখানে, আর আপনি আমাকে এখানে আটকে রাখতে পারবেন না। আমি জোরে জোরে চিৎকার করে সাহায্য চান্য চিল্লাচ্ছি। এবার এসে সে আমার মুখ চেপে ধরে বলল। এবার আমি অয়নকে ধাক্কা দিয়ে, কিন্তু কোনো লাভ হলো না। আমার ধাক্কাতে মনে হয় না উনি এক চুলও সরছে। আমি ওনার বুকে ইচ্ছে মতো কিল ঘুষি দিচ্ছি, কিন্তু কোনো লাভ হচ্ছে না। এই জোরে বললাম, যেতে দিন আমাকে রিয়ানের কাছে। কথাটা শোনার সাথে সাথে উনি এক হাত দিয়ে আমার গাল চেপে ধরে ওনার মুখের একদম কাছে নিয়ে আসে। রাগে মুখ লাল হয়ে গেছে। যে চোখ দেখে যে কেউ প্রেমে পড়ে যাবে, সে চোখ দেখে এখন ভয় লাগছে। রাগে ওনার চেহারা কাঁপছে, চোখে হালকা পানি, যার কারণে আরো হিংস্র দেখা যাচ্ছে ওনাকে। খুব জোরে আমার গাল চেপে ধরে বলে। আমি কোনো মতো ভয়ে বললাম, আমি থাকবো না এখানে, আজই পালিয়ে যাব। অয়ন আমাকে ছেড়ে দিয়ে একটা চেয়ার এনে সেখানে জোর করে বসিয়ে ওর হাত পা শক্ত করে বেঁধে দিয়ে বলে, এবার দেখি কোথায় ভালো ভালো কথার মানুষ না তুমি। আমি চিৎকার করতে করতে বললাম, ছাড়েন আমাকে, ছাড়েন। আমাকে বেশি দিন আটকে রাখতে পারবেন না, আমি ঠিক আপনার থেকে দূরে চলে যাব। অয়ন থাপ্পড় মারতে নিয়েও হাত আটকে ফেলে। সে রাগে রুম থেকে বেরিয়ে যায়। অয়ন রাগে নিচে যায়। নিচে যেতেই মিস রোদেলা খান অয়নের পথ আটকিয়ে বলে, কি করছিস মেয়েটার সাথে? এভাবে চিৎকার করছে কেন? মেরেছিস নাকি ওকে? অয়ন সোফায় বসে বলে, না মা, আমি গিয়ে দেখে আসছি। অয়ন রাগে বলে, ওই রুমে কেউ গেলে বা নীরকে কিছু বলে আমি নীরকে নিয়ে এই বাড়ি ছেড়ে চলে যাব। রাত অনেক হয়েছে, সবে নিজের রুমে গিয়ে কান বন্ধ করে শুয়ে পড়ো। মিসেস রোদেলা কিছু না বলে নিজের রুমে চলে যায়। সব সার্ভেন্টদেরও পাঠিয়ে দেয়। অয়ন সোফায় বসে ড্রিঙ্কস করছে আর মারু চিৎকার শুনছে। মারু চুপ হয়ে যায়। তার কিছুক্ষণ পরে অয়ন রুমে যায়, গিয়ে দেখে মারু ঘুমিয়ে পড়েছে। অয়ন ডুলতে ডুলতে মারুর চেয়ারের সামনে গিয়ে বসে। কিছুক্ষণ মারুর দিকে এক চোখে তাকিয়েছিল, যেন এই চোখ কত বছর ধরে অপেক্ষা করছে এই চেহারা দেখার জন্য। কিন্তু কিছুক্ষণ পর নিজেকে সামলে নিয়ে মারুর হাত পা খুলে দেয়। মারুকে কোলে করে নিয়ে
বিছানায় শুইয়ে দেয়। অয়ন মারুর পাশে শুয়ে মারুর দিকে তাকিয়ে আছে। হাত বাঁধার সময় কিছু চুড়ি ভেঙে গিয়ে মারুর হাতে আঁচড়ে লেগেছে। অয়ন আস্তে করে চুড়িগুলো খুলে দিয়ে হাতে মলম লাগিয়ে দেয়। অয়ন আস্তে করে মারুর সব গহনা খুলে দিয়ে তার পাশে শুয়ে মারুর দিকে তাকিয়ে বলে, এই আগুনের তৃষ্ণা তুমি, অনেক কষ্টে পেয়েছি তোমাকে নীর, আর কোথাও যেতে দেব না। সকালে আলোর মৃদু ছোঁয়া মারুর মুখে লাগলে মারু উঠে যায়। আস্তে আস্তে চোখ খুলে উঠে বসে। নিজেকে বিছানায় দেখে অবাক। আশেপাশে তাকালো, কিন্তু কাউকে এই রুমে দেখলো না। দুম মেরে বিছানায় আসন পেতে বসে আছে। একটু পর অয়ন ওয়াশরুম থেকে একটা সাদা টাওয়াল পরে আরেকটা দিয়ে মাথায় চুল মুছতে মুছতে বের হয়। অয়নের সারা শরীর ভিজা, বিন্দু বিন্দু পানি গা বেয়ে পড়ছে। মারুর এক নজরে তাকিয়ে আছে। একটা অজানা আকর্ষণ তাকে টানছে। অয়ন মারুর এভাবে তাকানো দেখে মুচকি হেসে বলল, নিজের স্বামী দিকে কোন নজর দিচ্ছ? আমি হ্যাবলার মতো এক করছি। উনি আরেকটু এগিয়ে এসে বলছে, সকাল সকাল এভাবে তাকিও না, পরে আমিও এভাবে তাকালে তোমার ভালো লাগবে না। আমার মস্তিষ্কে ওনার কথা ঢুকছে না, তাই তাকিয়ে আছি। উনি আয়নার সামনে দাঁড়িয়ে চুল মুছছে। একটু পর আবার আমার দিকে মাথা ঘুরিয়ে তাকিয়ে বলে, আমাকে দেখা শেষ হলে স্যারের শাড়ি রাখা আছে, গোসল করে পরে আসো। আমি শরীর দিকে তাকিয়ে বলে বিছানা থেকে উঠে নিজেকে আয়নায় দেখে সব মনে পড়ে যায়। একটু রাগ দেখিয়ে বলি, আমি আপনার কথা মতো কেন চলবো? আমি এখন চলে যাব, কি ভেবেছেনটা কি? আমাকে? অয়ন আলমারি থেকে নিজের কাপড় বের করতে করতে বলল, যাওয়ার কথা বললে জানো তোমার সাথে কি হতে পারে। তুমি এখান থেকে আমি না চাওয়া পর্যন্ত যেতে পারবে না। সো তুমি কি নিজেকে একটা বন্ধ রুমে বন্দি দেখতে না চাইলে চুপচাপ ভালো বইয়ের মতো গোসল করে শাড়ি পরে আসো। যদি শাড়ি পরে নিচে আসো কোনো ঝামেলা ছাড়া, তাহলে নিজের পরিবারের সাথে কথা বলতে পারবে। আর যদি না পড়তে চাও? আমি কপাল কুঁচকিয়ে জিজ্ঞেস করলাম, তাহলে? উনি অন্যরকম একটা হাসি দিয়ে বলে, তাহলে আমি পড়িয়ে দেব। আর আমি যা বলি তাই করি, এটা নিশ্চয় বুঝে গেছো। আমি নিজের কাপড় আঁকড়ে ধরে বলি, এটা আপনি করতে পারেন না। উনি আচ্ছা তাহলে করে দেখাই বলে আমার দিকে এগিয়ে আসতেই আমি শাড়ি নিয়ে ওয়াশরুমে দৌড় দিই। অয়ন দাঁড়িয়ে দাঁড়িয়ে হাসছে। আমি কতক্ষণ ওনাকে বকে ঝোঁকে গোসল করে শাড়ি পরে বের হলাম। চোখ মুখ ফুলে গেছে, তাই আমিও একটু সেজে নিলাম। রেডি হয়ে ভাবছি নিচে যাব কি না যাব। এই সময় অয়ন আসে। এসে আমার পা থেকে মাথা পর্যন্ত একবার চোখ ঘোরায়, পরে অন্যদিকে তাকিয়ে বলে, চলো নীর আমার সাথে নিচে। আমার নাম মারু, নীর না। অয়ন আমার হাত ধরে নিচে নিয়ে যেতে যেতে বলল, তুমি আমার জন্য নীর, আর মারো কোনো নাম হলো। আচ্ছা নিচে শান্ত থাকবে, না হলে আবার আমি অশান্ত হয়ে যাব। অয়ন আমার হাত ধরে নিচে নিয়ে যায়। সব সার্ভেন্টরা নিজের মতো কাজ করছে। খাবার টেবিলে কালকের ওই লোকটা বসে আছে, সাথে ওই মহিলাটাও আমাকে দেখে হাসতে হাসতে বলল, আসো মা, এসে নাস্তা করতে বসো। আমি শুধু ভাবছি এরা তো স্বাভাবিক ব্যবহার করছে আমার সাথে, যেন কিছুই হয়নি। এরা সবাই পাগল না তো আবার? আমি খেতে বসি, টেবিলে এত খাবার দেখে অয়ন শুধু জ্যাম, পাউরুটি আর জুস খাচ্ছে। আমার ক্ষুধা লাগছে, তাই কথা না বলে খেতে শুরু করি। মিসেস রোদেলা বলে, আচ্ছা তোমার নাম কি? আমি অবাক হয়ে বললাম, মারুফা ইয়াসমিন। মারু বলেই সবাই ডাকে। কি অদ্ভুত, কাল বিয়ে পড়িয়ে আনলো অথচ নাম জানি না। তারপর আবার উনি বলল, আমি অয়নের মা, উনি অয়নের বাবা। আমিও ওনাকে জিজ্ঞেস করলাম, আচ্ছা কাল রাতে আপনারা কোথায় ছিলেন? ওনার মা হেসে বলল, বাড়িতে ছিলাম, আর কোথায় থাকবো। অয়ন আমার দিকে রুটি খেতে খেতে তাকায়। আমিও নিচে মুখ করে খেতে থাকি আর ভাবতে থাকি, বাড়িতে এত মানুষ থাকার সত্ত্বেও কেউ আমার চিৎকার শুনলো না, বড়া নাকি? থাক, এখন কিছু জিজ্ঞেস করা যাবে না। অয়ন না থাকলে জিজ্ঞেস করতে হবে। নাস্তা শেষ করে কার যেন একটা কল আসে।
অয়ন কথা বলতে একটু সাইডে চলে যায়। আমি দাঁড়িয়ে আছি। অয়নের মাকে কিছু জিজ্ঞেস করতে যাব, তখনই একজন লম্বা সুদর্শন লোক বলতে বলতে ঢুকে। কি রে অয়ন, তুই নাকি বিয়ে করে নিয়েছিস? আমি সেদিকে তাকাই। আমার কথা শুনে লোকটির হাত থেকে লাগেজটা পড়ে যায়। নিজের দীর্ঘ কালো চোখ দিয়ে আমাকে অবাক হয়ে দেখছে। ওনার চোখ যেন খুশিতে উজ্জ্বল হয়ে উঠছে। ঠোঁটে আমাকে দেখতে পেয়ে খুশির হালকা ঝলক। ওনার এভাবে তাকিয়ে থাকার মানে আমি বুঝলাম না। উনি খুশিতে আত্মহারা হয়ে বলছে, তুমি এখানে, মানে তুমি ঠিক আছো? তখনই মিসেস রুদোলা বলে উঠে, প্রহর তুই? আরে একেই তো বিয়ে করেছে অয়ন। এই কথা শোনার সাথে সাথে মনে হলো ওনার মুখের হাসি গায়েব হয়ে গেছে। আমার দিকে এক অদ্ভুত মলিন মুখ করে তাকিয়ে আছে। একটা কষ্টের ছাপ দেখা যাচ্ছে, যেটাকে উনি হাসির মাধ্যমে লুকানোর চেষ্টা করতে থাকে। তখনই অয়ন এসে ওই লোকটিকে জড়িয়ে ধরে বলতে থাকে, প্রহর ভাই, তুই এসেছিস, তোর অপেক্ষাতেই ছিলাম। প্রহর মারুর দিকে তাকিয়ে বলে, অয়ন, আমি কিছু বুঝতে পারছি না, মারু এখানে? অয়ন প্রহরের হাত ধরে উপরে নিয়ে যায়। প্রহর যেতে যেতে মারুর দিকে তাকিয়ে আছে। মারু তাদের যাওয়া দেখছে। মিসেস রোদেলা মারুর কাঁধে হাত রেখে বলে, ও প্রহর অয়নের কলিজার বন্ধু। দুজন দুজনকে ছাড়া বেশি দিন থাকতে পারে না, ছোট থেকে একসাথেই বড় হয়েছে। অয়ন প্রহরকে উপরের রুমে নিয়ে যায়। প্রহর অয়নের সামনে গিয়ে জিজ্ঞেস করে, মারু বেঁচে আছে? তাহলে এতদিন তোর সাথে যোগাযোগ করার চেষ্টা করেনি কেন? আর হঠাৎ করেই তোদের বিয়ে, আমি কিছু বুঝতে পারছি না। অয়ন প্রহরকে শান্ত করার চেষ্টা করে বলে, শুনতে হাস্যকর লাগলেও নীর আমাকে এখন আর ভালোবাসে না। প্রহর, মারু এমন মেয়ে না। আর তাছাড়া তোকে ভালো না বাসলে এতদিন তোর সাথে কি টাইম পাস করছে নাকি? অয়ন। এটা আর যাই হোক টাইম পাস ছিল না। প্রহর রাগে ছটফটিয়ে বলে, আর সবকিছু জবাব দিতে হবে মারুকে। এই 2 বছর মরার নাটক করেছে, ওর এই নাটকের কারণে কত কি হয়েছে তার সব জবাব দিতে হবে ওকে। অয়ন প্রহরকে থামিয়ে বলে, নীরকে জিজ্ঞেস করে কোনো লাভ নেই, এর কোনো উত্তর নেই নীরের কাছে। প্রহর। উত্তর নেই মানে? অয়ন একটা লম্বা নিঃশ্বাস ফেলে বলে জানালার পাশে গিয়ে দাঁড়িয়ে আকাশের দিকে তাকিয়ে বলে, প্রহর, ও আমাকে ভুলে গেছে, ও স্মৃতিতে আমি নেই। নীর তার আগুনকে ভুলে গেছে। অয়নের চোখের কোণে পানি জমে চিকচিক করছে। প্রহর অয়নের কাঁধে হাত দিয়ে বলে, তোর কথার মানে কি? অয়ন। 2 বছর পর আমেরিকা থেকে ফিরে এয়ারপোর্ট থেকে বের হতেই নীরের বাবাকে দেখতে পাই। যদিও উনি আমাকে চেনেন না, তাও অনেক ইচ্ছে হলো ওনার সাথে কথা বলার, তাই ওনার পিছু নেই। পরে জানতে পারি আমার চান পাখির বিয়ে, ও বেঁচে আছে। 2 বছর আগে হওয়া অ্যাক্সিডেন্টে ও মরেনি। মাথায় আঘাত পাওয়ার কারণে ওর মাথা থেকে মুছেছে অনেক বছরের স্মৃতি, আর সেই স্মৃতিতে থাকা আমি। তাই তার বাবা মা নীরকে নিয়ে ঢাকা চলে আসে। প্রহর। তাহলে তুই মারুকে জোর করে বিয়ে করেছিস? অয়ন রাগে বলে, আমার আর কিছুই করার ছিল না। এত বছর পরে নীরকে পেয়ে আবার হারাতে পারবো না। আর সবচেয়ে বেশি কষ্ট আমার এই কারণে হচ্ছে যে যে মনে আমি থাকতাম সেখানে এখন কোনো রিয়ানের নাম। আমার স্মৃতি মাথা থেকে মুছে গেছে, কিন্তু ওর মন থেকে তো আর যায়নি। প্রহর। এতে মারুর কোনো দোষ নেই। অয়ন। আমার মনে হয় কেউ তো একজন আছে যে আমার থেকে নীরকে কেড়ে নিতে চায়। প্রহর একটু হতভম্ব হয়ে বলে, মানে কে? অয়ন। সেটা তো জানি না, তবে নীর যখন মরেনি তাহলে ওর মরার খবর আমার কাছে কিভাবে আসলো? ওর মা বাবা তো আমাকে চেনে না, আর ওর গ্রামে ওর নামে ওই কবরটা কাটছিল যেটা আমরা দেখেছি। কেউ তো একজন এসব করাচ্ছে, তাকে বের করতে হবে। প্রহর। এমন কিছু হয়ে থাকলে বের তো করতে হবে। অয়ন। আচ্ছা তুই ফ্রেশ হয়ে আয়, অনেকটা জানি করে এসেছিস। প্রহর। হুম। মিসেস রোদেলা রান্নাঘরে প্রহরের জন্য নাস্তা রেডি করছে। তার পাশেই নীর দাঁড়িয়ে আছে। মিসেস রোদেলার দিকে অসহায়ভাবে তাকিয়ে আছে। মিসেস রোদেলা দেখে মারুকে বলে, কিছু বলবে? মারু। আচ্ছা আন্টি, আপনার ছেলে একটা মেয়েকে জোর করে বিয়ে করেছে আর আপনারা তার সমর্থন করছেন।
আমার এমন ছেলে থাকলে তো পিটিয়ে লাল করে দিতাম। আপনার কেউ কিছু বললেন না কেন? মিসেস রোদেলা তার কাজ থামিয়ে বললেন, জীবনে এমন অনেক কিছু না চাইলেও মেনে নিতে হয়, আর তুমি এত সহজে সব মেনে নিলে যে। মারু কপাল কুঁচকিয়ে বলে, আমি সহজে মেনে নিয়েছি মানে? কত চিৎকার চেঁচামেচি করলাম কালকে। মিসেস রোদেলা মুচকি হেসে দিয়ে বললেন, আমি হলে আরো অনেক কিছু করতাম। আচ্ছা, এসব কথা পরে বলা যাবে। তুমি রুমে গিয়ে রেস্ট করো। অয়ন তোমাকে কিচেনে দেখলে রাগারাগি করবে। আমি বেশি কথা না বাড়িয়ে চুপচাপ রুমে চলে যাই আর ভাবতে থাকি, আসলেই অনেক সহজে মেনে নিলাম, কিন্তু কেন? আর একটা সত্যি কথা না মানলেই নয়, উনি জোর করে আমাকে বিয়ে করেছে, তাও আমার এতটাও খারাপ লাগেনি। জানি না কেন, রাগ করার চেষ্টা করেও পারছি না। এই মুহূর্তে অয়ন আসে। এসে দেখে নীর গভীর ভাবনায় মগ্ন। অয়ন একটু জোরে জিজ্ঞেস করে, আমার কথা ভাবছো নাকি? আর আমিও আনমনে বলে দিই, একটু পরে হুঁশ আসলে সাথে সাথে বলি, আপনার কোনো কথা ভাববো। আচ্ছা, একটা কথা বলেন তো, আমাকে আপনি কেন বিয়ে করেছেন? অয়ন হেসে বলে, বিয়ে করতে ইচ্ছে করছে তাই। মারু রাগী ভাবে বলে, তাহলে অন্য কাউকে করে নিতেন। মানে এমন কি করে বিয়ের দিন জোর করে বিয়ে করে নিয়েছেন? অয়ন, কি বলছো? কিছুই তো বুঝছি না। মারু, কি উল্টাপাল্টা বলছি আমি, নিজেও বুঝছি না। আচ্ছা, আপনি আমার বিয়ের দিন কি এমন করলেন যে সবাই রাজি হয়ে গেছে আপনার সাথে বিয়ে দিতে? আর সত্যিটা বলবেন। আর আপনি না বলছেন আমার মা বাবার সাথে কথা বলতে পারবো, তাহলে ফোন দেন, কল করব। অয়ন মারুকে ফোন দেয়। মারু তাড়াতাড়ি কল ধরে। ওর বাবা ফোন করে জিজ্ঞেস করে, কেমন আছিস? মারু রাগে বলে, কেমন আছি সেটা জানো না? হঠাৎ আমার স্বামী পাল্টানোর সিদ্ধান্ত নিলে যে? কিছুদিন আগে তো অনেক জোরাজোরি করছিলে রিয়ানকে বিয়ে করার জন্য। শান্ত হো মা, এত রাগ তোর জন্য ভালো না। আর অয়ন রিয়ানের থেকে ভালো, তাই। মারু, বাবা, তোমরা পাগল নাকি? আমাকে পাগল ভাবো? কিছু বুঝলাম না। কেউ হঠাৎ করে কিভাবে এমন বর পাল্টায়, মানে কি? আর আমার এত সহজে রাজি হয়ে গেলে কিভাবে? বাবা, কি করব? রিয়ান তো বিয়ে করতে আসেনি। ওর মা বাবা কল করে বলে দিয়েছে ওরা নাকি বিয়ে করতে আসবে না, আর কোনো উপায়ও ছিল না। মারু, মানে রিয়ান এমন করবে আমার সাথে? বিশ্বাস হয় না। মারুর মা তার বাবা থেকে ফোনটা নিয়ে বলে, শোন মারুমা, যা হয়েছে মেনে নে, এতে সবার ভালো। যতই হোক বিয়ে তো তোদের হয়ে গেছে। বিয়ে যখন হয়ে গেছে তখন মেনে নে। মারুর আগে বলে, রাখো তোমার মেনে নেওয়া, তোর কথাই বলবো না, রাখো ফোন। বলে ফোনটা জোরে বিছানায় আছাড় মারে। অয়ন একবার মোবাইলের দিকে তাকাচ্ছে, একবার মারুর দিকে। মারু কিছুটা শান্ত হয়ে বলে, ভালো করেছেন আপনি আমাকে বিয়ে করে। ওই রিয়ান শয়তানটা তো আমাকে পাওয়ার যোগ্যতাই রাখে না। ও বিয়ের দিন বিয়ে করতে আসেনি। অয়নের দিকে তাকিয়ে দেখি অয়ন কিছু একটা লুকানোর মতো হাসি দিচ্ছে। মানে চোর ধরা খাওয়ার আগে যেমন দেয় আর তেমন। আমি কোমরে হাত দিয়ে বলি, সত্যি সত্যি বলেন কি করেছেন রিয়ানের সাথে? অয়ন জোর করে মিথ্যা হাসি দিয়ে বলে, বললাম তো কিছু না। আচ্ছা নীর, তুমি থাকো, আমাকে একটু বাড়ি যেতে হবে। মারু, আপনি আমাকে নির্টির বলে ডাকবেন না। আর এইটা মানেটা কি? অয়ন, নীরের অর্থ কি জানো? মারু ভ্রু কুঁচকিয়ে জিজ্ঞেস করে, না জানি না, বলেন কি? অয়ন আলমারি থেকে কোটটা বের করে পড়তে পড়তে বলে, বাংলাদেশে থেকেও বাংলা ঠিক মতো পারো না দেখছি। মারু হালকা রেগে বলে, তাহলে আপনি বলে দিন। অয়ন কোটটা ঠিক করতে করতে বলছে, এখন তোমার সাথে প্রেম করার ইচ্ছে থাকলেও সময় নেই, পরে একদিন বলবো, ওকে? এখন আসি। এই কথাগুলো তাড়াতাড়ি বলে চলে যায়। ওইদিকে অয়নের সব কথা মারুর মাথার উপর দিয়ে গেছে।
সে কিছুক্ষণ পর জোরে বলে, আপনাকে প্রেম করতে কে বলেছে? এতক্ষণে অয়ন নিচে চলে যায়। বেশ অনেকক্ষণ হয়েছে। মারু রুমে বসে বসে বোর হয়ে গেছে। বেলকনির দিকে বাইরে তাকানো যায় না, অনেক রোদ বাইরে। বেলকনিতে থাকা ফুল গাছগুলো যেন পানির জন্য হাহাকার করছে। আমি হাঁটু গেড়ে বসে ফুল গাছগুলোতে পানি দিচ্ছি। হঠাৎ করে অদ্ভুত একটা ইচ্ছে হলো মনে। গাছগুলোর সাথে কথা বলতে ইচ্ছে করছে, কিন্তু কি বলবো ভাষা খুঁজে পাচ্ছি না। খুব আপন কাউকে মিস করছি, কিন্তু কাকে সেটাই জানি না। এই ফুলের ঘ্রাণ মনের মধ্যে কোনো এক অচেনা পুরুষের গায়ের ঘ্রাণের সাথে মিলিয়ে দিচ্ছে। তাকে মনে মনে জড়িয়ে ধরার আকাঙ্ক্ষা, কিন্তু সে যে লুকন্ত, কোথায় পাবো তাকে? এসব ভাবতে ভাবতে কেউ একজন দরজায় নক করেছে। আমি উঠে গিয়ে আসতে বলি। দরজায় প্রহর দাঁড়িয়ে আছে। আমি তাকে জিজ্ঞেস করলাম, কিছু বলবেন? প্রহর শুধু তাকিয়ে আছে, তার চোখ দিয়ে যেন কিছু বলতে চাচ্ছে, কিন্তু কিছু একটা তাকে আটকে দিচ্ছে। আমি আবারও জিজ্ঞেস করলাম, কিছু বলবেন? প্রহর তার চোখ সরিয়ে মুচকি হেসে বলল, আমি কি ভিতরে আসতে পারি? আমি আসতে বললাম তো প্রহর আমাকে জিজ্ঞেস করলো, তুমি কেমন আছো? আমিও একটু বিরক্তি নিয়ে বললাম, কেমন থাকার কথা? কালকে একটা মেয়েকে জোর করে বিয়ে করে এনেছে, এখন তার বন্ধু জিজ্ঞেস করছে আমি কেমন আছি। আচ্ছা, একটা কথা জিজ্ঞেস করি। প্রহর সোফায় বসে বলে। করো। আমিও এক সাইডে সোফায় বসে বললাম, আচ্ছা, এই ফ্যামিলির সবার কি একটু মাথায় প্রবলেম আছে নাকি? প্রহর হেসে বলে, কেন? আমি রাগী একটা ফেস বানিয়ে বলি, আরে সবার এমন অদ্ভুত ব্যবহারে আমাকে পাগল করে দিচ্ছে। প্রহর, তো একটু মানিয়ে নেওয়ার চেষ্টা করো, দেখো আস্তে আস্তে সব ঠিক মনে হবে। মারু, আরে কিভাবে বানিয়ে নিব? আমি তো এই পরিবার সম্পর্কে কিছুই জানি না। আরে তাহলে আমি আছি কেন? আমি বলছি যদি তোমার শোনার ইচ্ছে থাকে। আরে অনেক আছে, বলেন আপনি। ওয়ানের বাবা ঢাকার সবচেয়ে বড় ব্যবসায়ীর মধ্যে একজন মিস্টার রহমান খান, আর ওয়ানের মা রোদেলা খান। ওয়ানের একটা ভাই আছে যে কালকে দেশে ফিরবে, তার নাম সায়ন, ওয়ানের ছোট ভাই। বিজনেসে তার অনেক নাম। মারু অনেক আগ্রহের সাথে জিজ্ঞেস করে, অয়নের সম্পর্কে কিছু বলবেন না? প্রহর মুস্কি হেসে বলে, ওর সম্পর্কে জানার তোমার অনেক ইচ্ছে দেখা যায়। আচ্ছা শোনো, অয়ন একজন প্রফেশনালি ডক্টর। ছোট থাকতেই আমাদের তিনজনকে, মানে অয়ন, সায়ন আর আমাকে বিদেশে পাঠিয়ে দেওয়া হয় পড়াশোনার জন্য। পড়াশোনার মাঝখানে আমরা ঘোরার জন্য দেশে ফিরে আর। পরে প্রহর থেমে যায়, শুধু লম্বা একটা নিঃশ্বাস ফেলে। মারু অতি আগ্রহের সাথে জিজ্ঞেস করে, আর? প্রহর মুস্কি হেসে বলে, কিছু না, আবার বিদেশে ফিরে যায়। অনেক গুরুত্বপূর্ণ একটা অপারেশন ছিল, তাই কালকে দেশে ফিরে কালকে বিয়ে করে ফেলে। আর সেই খবর শুনে আমি এখানে। মারু, তাও একটা রহস্য থেকে গেল। কি? মারু, আপনার বন্ধু আমাকে কেন বিয়ে করলো? এটা তুমি ওর কাছ থেকে জেনে নিও। আচ্ছা, সবার কথা বললেন, আপনি কি করেন এটা তো বললেন না। প্রহর মুস্কি হেসে বলে, আমি লিখতে ভালোবাসি, তাই আমি একজন লেখক। আমেরিকায় হালকা পাতলা নাম ডাক আছে আর কি। তাহলে আচ্ছা, আপনার একটা বইয়ের নাম বলেন তো দেখি। প্রহর মারুর দিকে তাকিয়ে বলে, ম্যাজিশিয়ান। মারু লাভ দিয়ে বলে, এই বইটা আমিও পড়েছি। এর অর্থ তো হলো মায়াবিনী, তাই না? ও, তাহলে আপনি সেই ফেমাস রাইটার মিস্টার প্রহর দীপ্ত। তুমি তাহলে আমার বই পড়েছো? এখন মনে হচ্ছে আমি সত্যি কোনো রাইটার। অনেক ভালো লিখেন আপনি। আচ্ছা, আপনি আমার গল্পের যেই মেয়েটা বর্ণনা করেছেন সে কি বাস্তবে আপনার জীবনে ছিল বা আছে, নাকি কল্পনায় লিখেছেন? প্রহর মুস্কি হেসে বলে, কিছুটা সে বাস্তবে ছিল, কিছুটা বা সে কল্পনায়, কিছুটা সে আমার জীবনে ছিল, আর পুরোটাই আমার মনের কোণায়। এই জন্য বলে লেখকের কথা বোঝা মুশকিল।
আর আমি ভেবেছিলাম লেখকরা বোরিং হয়, কিন্তু আপনি তো উল্টো। অনেক পরে হলেও তোমার তো ভালো লেগেছে। আচ্ছা, এখন আমি আসছি, কিছুক্ষণ পরে হয়তো অয়ন চলে আসবে, তখন একসাথে লাঞ্চ করা যাবে। ঠিক আছে। প্রহর চলে যায়। মারু বসে বসে ভাবছে, লোকটাকে তো অনেক চেনা চেনা লাগলো। 1 মিনিট, এখন অয়ন বাসায় নেই। মারু পালানোর এত বড় সুযোগ কোথায় পাবি? কিন্তু পালিয়ে যাব কোথায়? আরে ধুর, আগে বের হয়নি, পরে ভাবা যাবে। মারু চুপি চুপি রুম থেকে বের হয়ে মেইন দরজার দিকে যায়। আশেপাশে ভালো করে তাকিয়ে চোরের মতো বের হতেই 4-5টা বডিগার্ডের মতো লোক এসে হাজির। ভয়ে দৌড় দিতে ইচ্ছে করছে। ওদের মধ্যে একজন বলল, ম্যাম, আপনি বের হতে পারবেন না, কিছু লাগলে বলেন। আমি মনে একটু সাহস জোগাড় করে মুখে হাসি এনে বলি, একটু কাজ আছে তাই বাইরে যাচ্ছি, একটু পরেই চলে আসব। বডিগার্ড একদম কঠোরভাবে বলল, আপনাকে বের হতে দিলে অয়ন স্যার আমাদের মেরে ফেলবে। এবার একটু রাগ দেখিয়ে বললাম, আরে ধুর, এত ভয় পাওয়ার কি আছে? আপনার অয়ন স্যারকে আপনার বডি দেখিয়েছেন, আপনারা সবাই মিলে ধরলে ওই অয়ন বাঁচবে। এত ভয় পাওয়ার কি আছে? কিছু নেই, আমি বলছি আমাকে যেতে দিন। বডিগার্ড এবারও কঠোরভাবে বলল, সরি ম্যাম, অয়ন স্যারের হুকুম আপনাকে বাইরে কোনোভাবে যেতে না দিতে। আপনি বাইরে গেলে আমাদের অনেক প্রবলেম হবে। আরে ধুর, আপনার অয়ন স্যার আমাকে দেখে ভয় পায়। আমার হাত দেখতে অনেক নরম, কিন্তু এভাবে মুট করলে অনেক শক্ত হয়ে যায়। এক ঘুষিতে আপনার স্যারকে উগান্ডা পাঠিয়ে দিতে পারবো। আর আমাকে এখন যেতে না দিলে আমি পরে আয়ানকে বলবো আপনারা আমাকে যেতে দেননি, তখন আপনাদের কি হবে? ঠিক আছে ম্যাম, আমি একবার অয়ন স্যারকে ফোন করে জিজ্ঞাসা করে নেই। বডিগার্ড ফোনটা বের করতেই মারু হাত দিয়ে থামিয়ে বলে, আরে থাক থাক, লাগবে না। আমি তো বাইরে বলতে এই বাগানে যাওয়ার কথা বলছিলাম। আপনারা মেইন গেটে দাঁড়িয়ে থাকেন, আমি একটু বাগানটা ঘুরি। বডিগার্ড, এই করার আগে আপনি বাগানে ঘুরবেন? আমি বুড়ো কুচকিয়ে বললাম, কেন, আপনার কোনো সমস্যা আছে? না, আপনার ইচ্ছা করলে প্লিজ যান। আমি বলে না চাইতেও বাগানে চলে আসলাম। আল্লাহ, রোদে মনে হয় আজ পুড়েই যাব। এত গরমে ভালো জিনিসও ভালো লাগবে না। একটু হাঁটাহাঁটি করে উপরে তাকিয়ে আছি। আরে সূর্য আমার উপরেই কি আজ আপনার সব তাপ ঢালবেন নাকি? আপনার কি একটু মায়া দয়াও নাই? একে বলে নিজের পায়ে নিজে কুড়োল মারা। এদিকে মারু দৌড়ে গরমে পাগল হয়ে যায়। গাছপালা আর সূর্যের উপরে নিজের রাগ দেখাচ্ছে, আর এদিকে উপর থেকে প্রহর এগুলো দেখে হাসছে। মারু মেজাজ খারাপ করে ভিতরে যায়, গিয়ে সোজা ওয়াশরুমে গিয়ে গোসল করে। অনেকক্ষণ পরে গোসল করে বের হয়ে দেখে অয়ন সোফায় বসে আছে। অয়ন মারুকে দেখে দাঁড়িয়ে তার দিকে তাকিয়ে আছে। মারু একটা ইনোসেন্ট হাসি দিয়ে বলে, আপনি এসে গেছেন? অয়ন মারুর দিকে এগোতে থাকে। মারু পেছনে যেতে যেতে বলে, আপনি আমার দিকে এভাবে কেন আসছেন? অয়ন ডেভিল একটা হাসি দিয়ে বলে, তোমার শক্তি দেখার জন্য। আমি যেতে যেতে দেয়ালের সাথে ধাক্কা লেগে যায়। অয়ন আমার সামনে এসে দাঁড়িয়ে, ভয়ে আমার শরীর কাঁপছে। কোনো রকমে বললা, মানে? উনি ওনার চেহারা কিছুটা আমার সামনে এনে বলল, তুমি তো বলেছো আমি নাকি তোমাকে দেখে ভয় পাই। তোমার হাতের মুঠোয় নাকি অনেক শক্তি, সেটাই আমি দেখতে চাই কত শক্তি আছে। আমি জোর করে হাসি দেওয়ার চেষ্টা করে বললাম, ওই বডিগার্ডরা আপনাকে যা যা বলেছে সব মিথ্যা। অয়ন দেয়ালের এক পাশে হাত রেখে বলল, ওরা আমাকে কিছুই বলেনি। তাহলে আপনি জানলেন কি করে? অয়ন আরেকটু কাছে এসে আমার চোখে চোখ রেখে বলল, আমার এই 2 চোখ সব সময় তোমাকে ফলো করে। তুমি কি করো না করো সব কিছু দিকে নজর রাখে। আমি কয়েকটা ঢোক গিলে বলি, আমাকে নজরবন্দি করে রাখবেন নাকি? অয়ন মুস্কি হেসে বলল, বন্দি তো আমি তোমাকে অন্য জায়গায় করতে চাই, কিন্তু তুমি তো বোঝো না, শুধু পালিয়ে যেতে চাও। আর এই জন্যই দরকার পড়লে তোমাকে শুধু নজরবন্দি না, ঘরবন্দি করে রাখতেও ভাববো না। কথা শুনে আমার রাগ করা উচিত নাকি কান্না করা উচিত কিছু বুঝছি না। না বুঝেই বললাম, আপনি এমন কেন?
অয়ন একটু দূরে গিয়ে বলল, আমি যেমনই হই, শুধু তোমারই, আর তুমিও। আচ্ছা, সব কথা বাদ দিয়ে তোমার শক্তি দেখো আমাকে দেখি। আমি মন খারাপ করে বলি, আমার শক্তি ফুস হয়ে গেছে, তাছাড়া দেখাবো কিভাবে? অয়ন টেবিলের পাশে নিচে 2 হাঁটু গেড়ে বসে বলে, যদি আমাকে পাঞ্জায় হারাতে পারো তাহলে তোমাকে আমি এখান থেকে যেতে দেবো। আমি একটা লাফ দিয়ে বললাম, সত্যি? অয়ন টেবিলে হাত রেখে বলল, সত্যি। আমি মনে মনে ভাবলাম, আজ শরীরে সব শক্তি লাগিয়ে দিব। এতদিন মা যে দুধ ডিম খাইয়েছে তার কসম। আমিও আল্লাহর নাম নিয়ে অয়নের হাত ধরে বসে পড়লাম। পাঞ্জা লড়াই শুরু। উনি শুধু হাত ধরে আছে আর আমি শরীরে সব শক্তি লাগিয়ে দিচ্ছি, তাও কোনো ঘোড়ার ডিম হচ্ছে না। আর না পেরে 2 হাত লাগিয়ে দিলাম। অয়ন কিছু না বলে শুধু তাকিয়ে আছে। আমি প্রাণপণ চেষ্টা করছি। অনেকক্ষণ পর হাঁপিয়ে 1 হাত ছেড়ে দিয়ে বললাম, বুঝতে পেরেছি আমার মায়ের খাওয়ানো দুধ ডিমের কোনো দাম নেই, আমি পারবো না। আমি আমার আরেক হাতও ছেড়ে দিতে চাই, কিন্তু অয়ন ধরে রেখেছে। আমি আবারও চেষ্টা করি হাত ছাড়ানোর। এবার অয়ন আমার হাতটা জোরে চাপ দিয়ে ধরে, নিজের দিকে টান দেয়। আমি অনেকটা অয়নের দিকে ঝুঁকে যাই। অয়নের চোখে এখন স্পষ্ট রাগ দেখা যাচ্ছে। সে রাগে বলে, কি বলেছিলাম আমি? আমাকে ছেড়ে যাওয়ার কথা না ভাবতে, কিন্তু তাও আজ চেষ্টা করেছো। আজ মাফ করছি, কিন্তু আরেকবার এমন ভুল হলে এর ফল তোমার জন্য অনেক কষ্টকর হবে। অয়ন তার চেহারা আমার চোখের সামনে একদম এনে বলে, আমাকে ছেড়ে যাওয়ার কথা ভুলে যাও। সারা জীবন তোমাকে আমার সাথেই থাকতে হবে। আমায় ছেড়ে কোথাও যেতে দেব না। হাতে ব্যথা পাওয়ার কারণে মারুর চোখ থেকে পানি গড়িয়ে পড়ে। অয়ন বিষয়টা বুঝতে পেরে হাত ছেড়ে দেয়, তারপর উঠে গিয়ে ওয়াশরুমে চলে যায়। মারু বসে বসে ভাবতে থাকে, এই লোকটা আমার কাছ থেকে কি চায়, আর আমারই বা কেন ওকে এত আপন লাগে? আর এভাবে আটকে রাখার মানেটাই বা কি? সুন্দর মতো আমার মা বাবার কাছে গিয়ে বিয়ের প্রস্তাব দিলেই বা কি হতো? এভাবে জোর করার কি ছিল? মারু রেডি হয়ে বসে থাকে। অয়ন শাওয়ার নিয়ে বের হয়। মারু একবার তাকিয়ে অন্যদিকে চোখ ফিরিয়ে নিয়ে বলে, এই, আপনি পুরো কাপড় পরে ওয়াশরুম থেকে বের হতে পারেন না? শুধু টাওয়াল পরে চলে আসেন। অয়ন মুচকি হেসে বলে, আমার রুম, আমি যেইভাবে খুশি আসবো থাকবো। আমি অয়নের দিকে ফিরে বলি, এক্সকিউজ মি, এটা আমারও রুম, ওকে? আপনার একার না। ও, তাহলে আমিও তোমার। যাক, তাহলে নিজেকে আমার বউ হিসেবে মানো তাহলে। জি না, আমি বলছি যে আমিও তো এই রুমে থাকি নাকি? আর একটা মেয়ের সামনে এভাবে আসতে লজ্জা করে না? না, করে না। আমি আমার বউর সামনে এসেছি, কোনো অন্য মেয়ের সামনে তো না। তুমি চাইলে তুমিও। বলে আটকে যায়। মারু বড় বড় চোখে তাকিয়ে বলে, আমিও চাইলে কি? অয়ন শার্ট পরতে পরতে বলে, না, কিছু না। কিছু না মানে? আপনি কি ভাবেন আমি অবুঝ? আপনি কি বলতে চান আমি বুঝি না? অয়ন মারুর দিকে ফিরে দুষ্টু হাসি দিয়ে বলে, বুঝো যখন তাহলে জিজ্ঞেস করছো কেন? আমার মুখ থেকে শুনতে চাও বুঝি? আপনার সাথে কথা বলাই ভুল। বলে মারুর রুম থেকে বেরিয়ে যায়। যেতেই সবাই তাকে খাবার টেবিলে ডাকে। মারু গিয়ে চুপচাপ বসে পড়ে। একটু পরে অয়ন প্রহরকে নিয়ে নিচে আসে। প্রহর বসতেই মারু জিজ্ঞেস করে, কি লেখক বাবু, কি এত ভাবছেন? নিজের কোনো কাহিনী নাকি? অয়ন সাথে সাথে বসে মারুর হাত ধরে বলে, কি তোমার প্রহরের কথা মনে আছে? আর কি কি মনে পড়েছে? মারু আয়নের দিকে তাকিয়ে আছে, ওর কথা বোঝার চেষ্টা করছে। প্রহর হেসে দিয়ে বলে, অয়ন, তোর মজা করার অভ্যাসটা এখনো গেল না। আরে নির্কিনা মানে মারুকে আমি বলেছি আমাদের সম্পর্কে কিছু। অয়ন হতাশা নিয়ে বলে, ও, অয়নের বাবা। অয়ন, এত চিন্তিত হয়ে লাভ নেই, সব ঠিক হয়ে যাবে। অয়ন কোনো জবাব দিচ্ছে না, শুধু চুপচাপ নিজের খাবার খাচ্ছে। অয়নের বাবা কিছু বলতে নিয়েও বলল না। আমি শুধু ওদের মুখের দিকে তাকিয়ে আছি। প্রহর সব নীরবতা ভেঙে বলল, আরে মারু, তুমি দেখি কিছুই খাচ্ছ না।
অয়ন ভাতের এক নোলা নিয়ে আমার মুখের সামনে ধরে। আমি অবাক হয়ে অয়নের দিকে তাকাই। অয়ন ইশারা করে খেতে বলে, আমিও ইশারা করে না করে দেই। অয়নের মা হাসতে হাসতে বললেন, আরে খাও খাও, আমার ছেলে এত ভালোবাসা দিয়েছে। লজ্জায় আমি কারো দিকে তাকাতে পারছি না। এবার অয়ন রাগে চোখে খেতে ইশারা করে। আমিও ভয়ে খেতে থাকি, কিছুই করার নেই। অয়ন বারবার মুখের সামনে ধরছে আর আমি খেতে হচ্ছে। এখানে কারো দেখি তেমন লজ্জা নেই। সত্যি বলতে জানি না আমার এত ভালো কেন লাগছে। নিজের অজান্তেই চোখের কোণায় পানি জমে গেছে। মনের মধ্যে আলাদা একটা তৃপ্তি পাচ্ছি। প্রহর ওদের দিকে তাকিয়ে মুচকি হেসে নিজের চোখ সরিয়ে নেয়। নিজের দিকে তাকিয়ে খাবারে মন দিয়েছে। আস্তে আস্তে তার মুখের হাসিটাও চলে গেছে। দেখতে দেখতে বিকেল হয়ে যায়। একজনের চিৎকারে বাড়ির সবাই নিচে চলে আসে। অয়ন বড় একটা হাসি দিয়েই বলে, শায়ন তুই? বলে জড়িয়ে ধরে। সায়নও জড়িয়ে ধরে। সায়ন, আরে ভাই, আমাকে একা ফেলে চলে এলে তোমরা সবাই? এটা আমার সাথে করতে পারলে? প্রহর, সায়ন, আমি নিজেও কিন্তু এখানে আছি। সায়ন প্রহরকে গিয়ে জড়িয়ে ধরে বলে, তুমি আমাকে ভুলে গেলেও আমি যাইনি। প্রহর, তোকে তো চাইলে ভুলতে পারবো না, ছোট ভাই বলে কথা। সায়ন, ভাই তুমি নাকি বিয়ে করছো? ভাবি কোথায়? অয়ন ইশারা দিয়ে দেখায়। সায়ন আমার দিকে তাকায়। আমি শুধু মুস্কি হাসি। সায়ন আমার কাছে এসে বলে, আমার আসার কথা কাল ছিল, কিন্তু আপনাকে দেখার জন্য আজ চলে এসেছি। আচ্ছা ভাবি, আপনার কোনো ছোট বোন আছে নাকি? না, কেন? সায়ন হেসে বলে, ভালো হয়েছে নেই, আমার জিয়েব আছে। আপনার বোন থাকলে সেও আপনার মতো সুন্দর থাকতো, তাহলে আবার গন্ডগোল হয়ে যেত। সায়নের কথা শুনে মারু হেসে দেয়। প্রহর সায়নের কানে ধরে বলে, এসে শুরু হয়ে গেছে জনাব, যা আগে ফ্রেশ হয়ে আয়। রাতে সবাই একসাথে বসে আমাদের কথাই বলছে। সায়ন, আরে ধুর, আমাকে ছাড়া বিয়ে করেছো, এই বিয়ে আমি মানি না। আমার ভাইয়ের বিয়ে আর কোনো আয়োজন হয়নি, এটা কোনো কথা হলো? আমি খুব তাড়াতাড়ি একটা পার্টি রাখবো, কি বলো প্রহর ভাইয়া? প্রহর হেসে শুধু হুম বলে। আমার এখানে কিছুই বলার নেই। সবাই এইসব কথাবার্তায় বলছিল। অনেকক্ষণ পরে এসে বিছানায় নিজের শরীরটা রাখালাম। আহ, শান্তি। তখনই দেখছি অয়ন আসছে। আমি চুপি চুপি ঘুমের বান ধরে থাকি। অয়ন এসে মারুর দিকে তাকিয়ে মুচকি হেসে দরজা বন্ধ করে লাইট অফ করে দেয়। শুধু ড্রিম লাইট জ্বলছে। অয়ন এসে আমার পাশে শুয়ে পড়ে। উনি কি এখানে শোবেন নাকি? আল্লাহ, আমার যেন কেমন কেমন লাগছে। জীবনের প্রথম কোনো ছেলে আমার পাশে শুয়েছে। আমি একটু গুটি সুটি মেরে বললাম। অয়ন শুয়ে মারুকে দেখছে। মারু উল্টো দিকে করে শুয়ে আছে। অয়ন আমার পিছনের দিকে দিয়ে জড়িয়ে ধরে আর গায়ে যেন কারেন্ট লেগে গেছে। আমি অয়নকে ধাক্কা দিয়ে বলে উঠি, আমার হার্টবিট এখনো খুব জোরে জোরে ধুকপুক করছে। কি হয়েছে? অয়ন উঠে বসে বলে। আমি একটু রাগী ভাবে বলি, কি হয়েছে মানে? আপনি আমাকে জড়িয়ে ধরেছেন কেন? আপনি আমার সাথে ঘুমাবেন না? এটা আমার রুম, আমি এখানেই ঘুমাবো। আর তুমি আমার পাশে শুয়ে থাকলে জড়িয়েও ধরবো। শোবো না আমি আপনার পাশে। এই বিছানা থেকে এক পা নামলে খবর আছে। অয়ন লম্বা হয়ে শুয়ে বলে, কি করবেন আপনি? বলে নামতে নিয়ে অয়ন আমাকে টান দিয়ে নিজের বুকে ফেলে শক্ত করে আমাকে চেপে ধরে। আমি শর্টফট করে বলছি, আরে কি করছেন? ছাড়েন আমাকে। আরো শক্ত করে ধরে বলে, চুপচাপ আমার বুকে এইভাবে ঘুমাও, এটাই তোমার শাস্তি। অনেক জোরাজোরি করেও লাভ হয়নি, এক চুলও নড়তে পারিনি। তাই শান্ত হয়ে শুয়ে আছি। ওনার হার্টবিটও অনেক দ্রুত চলছে। অনেক ভালো লাগছে এই হার্টবিটের শব্দ শুনে। এই শব্দ শুনতে শুনতে কখন যে ঘুমিয়ে গেছি নিজেও জানি না। সকালে উঠে দেখি আমার পাশে কেউ নেই। ফ্রেশ হয়ে নিচে যাই, তখন জানতে পারি অয়ন হসপিটালে গেছে অনেক আগে, একটু পরেই চলে আসবে। বাহিরে অনেক জোরে বৃষ্টি হচ্ছে, আমার ভালো লাগছে না। বারবার দরজায় দিকে তাকাচ্ছি কখন আসবে ভেবে।
প্রহর আমার কাছে এসে বসে, দুজনে কথা বলছি, তখনই দরজার বেল বাজে। আমি দৌড়ে যাই, গিয়ে অবাক হয়ে যাই রিয়ান দাঁড়িয়ে আছে, বৃষ্টিতে ভিজে গেছে পুরো। আমাকে হঠাৎ করেই জড়িয়ে ধরে, আমি কিছু বোঝার আগেই বলে, তুই ঠিক আছিস তো? জানিস আমাকে ওই অয়ন আটকে রেখেছিল। ছেড়ে দেওয়ার পরপরই আমি তোর কাছে আসতে চেয়েছিলাম, কিন্তু মা বাবা বয়ে আসতে দেয়নি। অনেক কষ্টে এসেছি তোকে নিতে। আর কিছু বলার আগেই প্রহর রিয়ানকে আমার থেকে ছাড়িয়ে ঘুষি মেরে ফেলে দেয়। তোর সাহস কি করে হয় মারুকে হাত দেওয়ার? প্রহর রিয়ানকে মারতে যায়, আমি গিয়ে আটকাই। তখনই অয়ন চলে আসে, রিয়ানকে দেখে রেগে গিয়ে বলে, তুই এখানে? সাহস কি করে হলো তোর এখানে আসার? রিয়ান, তোর সাহস কি করে হলো আমার মারুকে বিয়ে করার? আমরা ভালোবাসি দুজনকে। এটা শুনে অয়নের মাথায় রাগ উঠে যায়, সে রিয়ানকে মারতে যায়। আমি অয়নকে আটকাতে যাই। অয়ন আমার দিকে তাকিয়ে রাগী ভাবে তাকিয়ে আছে। অয়ন রিয়ানের দিকে তাকায়, রিয়ান পুরো ভিজে আর মারুর শাড়ি সামনের সাইড পুরোটা ভিজে। অয়ন রাগী ভাবে মারুকে জিজ্ঞেস করে, তোমার শাড়ি ভিজলো কিভাবে? আমি কিছু বলার আগেই রিয়ান বলে, আমাকে জড়িয়ে ধরেছে তাই। তোর কোনো সমস্যা? এটা শুনে অয়ন প্রচুর রাগে রিয়ানকে একটা ঘুষি মেরে মারুর হাত শক্ত করে ধরে টেনে উপরে নিয়ে যেতে থাকে। রিয়ান অয়নকে আটকাতে যেতে চায়, কিন্তু প্রহর রিয়ানকে ধরে ফেলে। সে নিজেও অয়নকে আটকাতে চায়, কিন্তু কিছু একটা ভেবে থেমে যায়। রিয়ান রাগে চিৎকার করে বলছে, ওই মারুকে ছাড় বলছি, ওর কিছু করলে তোর কবর আছে। প্রহর গার্ডদের ডেকে বলে, তোমরা কোথায় থাকো যে কেউ এসে ভিতরে ঢুকে যায়? একে ধরে বাইরে ছেড়ে আসো। গার্ডরা রিয়ানকে ধরে বাইরে নিয়ে যেতে থাকে। রিয়ান গার্ডের ধাক্কা দিয়ে বলে, স্যার আমি একা যেতে পারবো, এখন যাচ্ছি, পরে আবার ঠিকই আসবো বলে রিয়ান চলে যেতে চায়। প্রহর উপরের দিকে তাকিয়ে আছে। অয়ন মারুর সাথে কি করছে দেখতে যাবে কি যাবে না, দাঁড়িয়ে দাঁড়িয়ে ভাবছে। অনেক কষ্টে নিজের মনকে বুঝিয়ে সোফায় মাথা নিচু করে বসে থাকে। অয়ন আমাকে টানতে টানতে ছাদে নিয়ে যায়। প্রচুর বেগে বৃষ্টি হচ্ছে, মুহূর্তেই পুরো ভিজে যাই। ভয়ে ভয়ে অয়নকে বললাম, কি করছেন কি আপনি? ছাড়েন আমাকে, দেখছেন না কি জোরে বৃষ্টি হচ্ছে? পাগল হয়ে গেছেন নাকি? অয়ন রাগে আমার বাহু শক্ত করে ধরে বলে, বিচার এত শখ না হলে এই বৃষ্টিতে ভেজো। আমি রাগে বললাম, আমার বৃষ্টিতে ভিজার কোনো শখ নেই, আপনার থাকলে আপনি ভিজেন, আমাকে যেতে দিন। অয়ন আরো জোরে জোরে চেপে ধরে বলে, বৃষ্টিতে ভিজতে খারাপ লাগছে তাই না? কিন্তু নিজের প্রেমিককে ভিজা অবস্থায় জড়িয়ে ধরতে খারাপ লাগেনি, সেটা তো ভালো লেগেছে অবশ্য। অয়ন মুখ সামলে কথা বলুন, আপনি কি বলছেন কিছু বুঝতে পারছেন? তুমি কি করেছো বুঝতে পারছো? কি করেছিটা কি আমি? ওয়েট, আমি বুঝাচ্ছি কি করেছো। বলে আমার ছাদ ছেড়ে উনি ছাদ থেকে বের হয়ে ছাদের দরজা আটকে দেয়, যাতে আমি বের হতে না পারি। অনেকবার দরজায় ধাক্কাতে থাকি, কিন্তু কোনো লাভ হয় না। বারবার বলছি দরজা খুলতে। একটু পরেই অয়ন এসে দরজা খুলে, তার হাতে সাবান। আমি তার পাশ কাটিয়ে চলে আসতে চাই, কিন্তু পারি না। অয়ন আমার হাত ধরে ছাদের মাঝখানে নিয়ে আসে, তার গায়ের কোটটা খুলে নিচে ফেলে দেয়। আমি বুঝতে পারছি না কি করতে চাইছে উনি। সাবানটা নিয়ে আমার হাতে গলায় ইচ্ছে মতো ঘষছে। আমি বারবার বলছি, কি করছেন? আমি আর সহ্য করতে পারছি না। সহ্য করতে না পেরে নিচে বসে পড়ি। অয়নও আমার সাথে সাথে নিচে বসে, আমার সারা শরীরে সাবান দিয়ে জোরে জোরে ঘষছে আর বলছে, সাহস কি করে হলো তোর অন্যজনকে জড়িয়ে ধরার? কোনো অন্য পুরুষের ছোঁয়া আমি তোর গায়ে লেগে থাকতে দেব না। সব ধুয়ে মুছে ফেলবো তোর গা থেকে। তোর গা থেকে অন্য কোনো পুরুষের ঘ্রাণ আসবে, সেটা আমি সহ্য করতে পারবো না। আমার শরীর প্রচুর জ্বলছে। আমার কান্নার আওয়াজ ওনার কানে যাচ্ছে না মনে হয়, আর চোখের পানি তো বৃষ্টির কারণে ওনার চোখেই পড়ছে না হয়তো। রাগে মাথায় উনি বুঝতেই পারছেন না আমাকে কতটা কষ্ট দিয়ে ফেলছে। আমার হাত পা গলা লাল হয়ে গেছে। আর সহ্য না করতে পেরে জ্ঞান হারায়। মারু বসা দেখে নিচে শুয়ে পড়ে। মারুকে কোনো নড়াচড়া করতে না দেখে অয়নের হুঁশ আসে।
অয়ন মারুর মাথা নিজের কোলে রেখে বারবার নীর নীর বলে ডাকছে, কিন্তু কোনো সাড়া না পেয়ে মারুকে কোলে উঠিয়ে রুমে নিয়ে যায়। মারুকে বিছানায় শুইয়ে ওর পালস চেক করে দেখে অনেক ধীর গতিতে চলছে। অয়ন তাড়াতাড়ি একটা মেয়ে সার্ভেন্ট ডেকে মারুর ড্রেস চেঞ্জ করে দিতে বলে আর ওয়াশরুমে গিয়ে নিজেও ড্রেস চেঞ্জ করে বাইরে আসে। বাইরে এসে দেখে এখনো মারুর চেঞ্জ করা হয়নি। অয়ন সাথে সাথে নিজের চোখ ফিরিয়ে নেয়। একটু পরেই মারুর ড্রেস চেঞ্জ করা হয়ে যায়। তখন তাড়াতাড়ি অয়ন মারুর কাছে যায়। কপালে হাত রেখে দেখে প্রচুর জ্বর উঠেছে। অয়ন মারুর অবস্থা দেখে একটা ইঞ্জেকশন দিয়ে দেয় যেন তাড়াতাড়ি সুস্থ হয়ে যায়। মারুর গা লাল হয়ে গেছে। মারুর অবস্থা দেখে এখন নিজের উপরেই রাগ হচ্ছে অয়নের। একটা মলম এনে পরম যত্নে মারুর গায়ে লাগিয়ে দিচ্ছে আর বলছে, সরি নীর, নিজের রাগটা কন্ট্রোল করতে পারিনি। তুমি ঠিক আগের মতো করে আমাকে শান্ত কেন করো না? আগে আমি যতই রাগ করতাম তুমি ঠিক আমাকে ঠান্ডা করে দিতে, তো এখনো আগের মতো করে কেন আমাকে বুঝাতে পারো না? তোমাকে হারানোর কষ্ট এই 2 বছরের ভেতর থেকে আমাকে পুরো ছয় করে দিয়েছে, কারণ তখন কোনো নীর ছিল না। একবার তোমাকে হারিয়ে বুঝেছি কষ্ট কাকে বলে, তো এখন আবার তোমাকে হারানোর ভয়টা আমাকে হিংস্র করে দেয়। আমি আবার সেই কষ্টের মধ্যে দিয়ে যেতে চাই না নীর। তুমি তো বলতে আমাকে বোঝার জন্য তোমাকে আমার থেকে বেশি ভালোবাসতে হবে আমাকে, আর একমাত্র তুমি তো আমাকে বুঝতে। তো এখন কি হলো নীর? প্লিজ তোমার মনের জায়গায় আমাকে ছাড়া আর অন্য কাউকে দিও না, তাহলে আমি বাঁচতে পারবো না। এসব ভাবতে ভাবতে প্রহর এসে দরজায় নক করে। অয়ন আসতে বলায় প্রহর তাড়াতাড়ি ভিতরে ঢুকে বলে, মারুর এখন কি অবস্থা? অয়ন মাথা নিচু করে বলে, দেখতেই তো পারছিস। প্রহর মারুর দিকে কিছুক্ষণ তাকিয়ে ওর অবস্থা দেখে রাগে অয়নকে বলে, কি করেছিস তুই মারুর সাথে? দোষ মারুর না, রিয়ানের ছিল। ও হঠাৎ করে এসে মারুকে ধরে, আর যদি মারু রিয়ানকে জড়িয়ে ধরতো তাহলে ওর দোষ কিভাবে থাকতো? তুই ওর অতীত ছিলি, যেটা ওর স্মৃতি থেকে মুছে গেছে। এখন যদি এই সময় ওর জীবনে অন্য কেউ আসে তাহলে এতে ওর দোষ কোথায়? অয়ন রাগে উঠে দাঁড়িয়ে বলে, ওর জীবনে এই অয়ন ছিল আর থাকবে। আমি আর অন্য কাউকে আসতে দেব না। ভালোবাসি ওকে আমি, এভাবে কিভাবে আমার জীবন থেকে যেতে দেই? প্রহর, মনের উপর জোর চলে না অয়ন। আসল ভালোবাসা মানে বেঁধে রাখা যায় না, স্বাধীনভাবে উঠতে দেওয়া। সে যদি তোমার হয় তাহলে ঠিকই থেকে যাবে। তুই নিজের অজান্তেই মারুর সাথে অন্যায় করেছিস, এতে ওর ব্রেনে প্রভাব পড়তে পারে। তুই না জেনেই ওর ক্ষতি করেছিস। অয়ন প্রহরের কথা শুনে বারান্দায় চলে যায়। সেখানে গিয়ে বসে গভীর চিন্তায় মগ্ন হয়ে যায়। প্রহর মায়াভরা দৃষ্টিতে তাকিয়ে আছে মারুর দিকে। প্রহর মারুর কাছে গিয়ে একটু ছুঁয়ে দেখতে চায়। সে মারুর দিকে হাত বাড়িয়েও কিছু একটা চিন্তা করে হাতটা সরিয়ে নেয়। মারুর ঘুমন্ত চেহারা দেখে সে মনে মনে ভাবে, তুমি আমার সেই লেখা গল্প, যাকে পড়ার অধিকার আমার নেই। তুমি আমার মন জুড়ে থাকলেও তোমাকে ছুঁয়ে দেখার অধিকার আমার নেই। প্রহর অয়নের দিকে তাকিয়ে চলে যায়। দরজা বন্ধ পাওয়ার আওয়াজ পেয়ে অয়ন পিছনে ফিরে তাকিয়ে দেখে প্রহর নেই। অয়ন উঠে গিয়ে মারুর পাশে শুয়ে মারুকে জড়িয়ে ধরে। মারু ঘুমের মধ্যে অয়নকে আরো শক্ত করে জড়িয়ে ধরে। মারুর অনেক ঠান্ডা লাগছিল তাই। রাতে আমার চোখ খুলে মাথাটা ঝিমঝিম করছে। কোনো রকমে উঠে বসি, আশেপাশে কেউ নেই। সকালের কথা মনে পড়তেই রাগে মাথাটা ফেটে যাচ্ছে। বিছানা থেকে উঠে এক পা যেতেই মাথা ঘুরিয়ে পড়ে যেতে নেই, অয়ন এসে ধরে ফেলে। ওনাকে দেখে আমি একটু ধাক্কা দিয়ে সরে যাই। উনি আবার ধরে বলে, তুমি এখন অনেক দুর্বল, পুরোপুরি ঠিক হওনি। চলো আমার সাথে, বিছানায় শুবে। আমি একটু মোচড় দিয়ে বললাম, না আমি যাবো না, শুবো না। অয়ন আমাকে কোলে নিয়ে বলে, তুমি বিছানা থেকে উঠবে না। আমি একটু নড়াচড়া করে বলি, আরে এখন কি আমি ওয়াশরুমে যেতে পারবো না নাকি? ও, ওয়াশরুমে যাবে? আমি অন্যদিকে তাকিয়ে বলি, অয়ন আমার কোলে করে নিয়ে গেছে ওয়াশরুমে, সামনে নামিয়ে দেয়। আমি কোনোভাবে ভিতরে গিয়ে ফ্রেশ হয়ে আসি। অয়ন এখনো এখানেই দাঁড়িয়ে আছে। আমি বড় কুচকে জিজ্ঞাসা করলাম, আপনি এখনো এখানে কেন? না, ভাবলাম যদি কোনো দরকার পড়ে তাহলে। থাক, আমার জন্য আপনার ভাবতে হবে না। আপনি যে আমার জন্য কতটা ভাবেন সেটা আমার দেখা হয়ে গেছে। অয়ন মাথা নিচু করে বলল, সরি নীর। আমি রাগে বললাম, আপনার সরি আপনার কাছেই রাখেন। কেউ কারো সাথে
এমন আচরণ করে? আমার কি মনে হয় জানেন, আপনার মাথায় প্রবলেম আছে। অয়ন নিজেকে কন্ট্রোল করে বলে, প্লিজ আর কিচ্ছু না বলে গিয়ে রেস্ট করো। কেন বলবো না, শুনতে খারাপ লাগছে বুঝি, কিন্তু সত্যি এটাই। আপনি রিয়ানের সাথে যা করেছেন, আমার সাথে যা যা করেছেন, তা একটা সুস্থ মানুষ কোনোদিন করবে না। একটা পাগল আপনি, আগে নিজের চিকিৎসা করান। অয়ন মারুকে কোলে উঠে নেয়। মারু ভয়ে চুপ হয়ে যায়। অয়ন মারুকে বিছানায় নিয়ে বসিয়ে জোর করে শুইয়ে বলে, চুপচাপ শুয়ে থাকো। বলে রুম থেকে বের হয়ে চলে যায়। মারু মুখ ফুলিয়ে বসে থাকে। একটু পরে অয়ন স্যুপ নিয়ে আসে, এসে আমার সামনে ধরে। প্রচুর ক্ষুধা লাগলো, আমি খেতে মানা করে দিই। অনেকবার অয়ন খেতে বলছে, আমি বারবার মুখ ঘুরিয়ে নিচ্ছি। অয়ন এবার আমার মুখ চেপে ধরে স্যুপের চামচ ভিতরে ঢুকিয়ে দেয়। না চাইতেও আমার গিলতে হয়। কয়েকবার এমন জোর করে খাইয়ে দিচ্ছে, তাই বাকিটা নিজের ইচ্ছেই খেয়ে নিলাম। তারপর কি ঔষধ দিয়েছে, ঘুমে কিছু চোখে দেখছি না, চুপচাপ ঘুমিয়ে পড়ি। সকালে ঘুম থেকে উঠে নিজেকে অনেকটা সুস্থ মনে হচ্ছে। আশেপাশে কাউকে দেখলাম না। টেবিলে একটা চিঠি রাখা ছিল, যেটায় পড়ে আমার খুশি হওয়া উচিত, কিন্তু খুশি হতে পারছি না। চিঠিতে লেখা, আই এম রিয়েলি সরি নীর, তোমাকে এতটা ভালোবাসি যে তোমাকে হারানোর কথা ভাবলে পাগল হয়ে যাই। আমি তোমাকে অন্য কারো পাশে সহ্য করতে পারি না, অতিরিক্ত ভালোবাসি তোমাকে। আমি তোমাকে নিয়ে একটু বেশি জেলাসি ফিল করি। তোমাকে পাওয়ার নেশে আমি অন্ধ হয়ে গেছি। তোমার কষ্টগুলো আমার চোখে পড়েনি। আমি ভুলে গেছি যে তোমাকে পাওয়ার জন্য আমি তোমাকেই কষ্ট দিচ্ছি। আমি আর তোমার মনের উপরে জোর দেব না। তুমি যদি আমাকে ছেড়ে চলে যেতে চাও তাহলে চলে যেতে পারো, আমি কোনো বাধা দেব না। শুধু একটা কথা, আমাদের সম্পর্কটাকে যদি একটি সুযোগ দাও, তাহলে ওয়াদা করছি জীবনে আমাকে ছেড়ে যাওয়ার কথা ভাববে না। আমার ভালোবাসায় আমি কোনো কমতি রাখবো না। আর যদি তোমার মনে হয় আমি কোনো সুযোগ পাওয়ার যোগ্যতা রাখি না, তাহলে আমাকে বলে দিও, আমি আমাদের ডিভোর্সের ব্যবস্থা করব। এসব কথা চিঠিতে বলছি কারণ সামনাসামনি বলার সাহস নেই আমার। আমি তোমার সামনে এই কথাগুলো বলতে পারবো না। জবাবটা আমাকে জানিয়ে দিও প্লিজ। চিঠিটা পড়ে বিছানায় বসে পড়ি। না জানি কেন অনেক অভিমান হচ্ছে ওনার উপর। এত ভালোবাসে বলে, আর আমাকে এত সহজে যেতে দিচ্ছে। আর কালকের জন্য অনেক অভিমান করেছি ওনার উপর, আর উনি অভিমান না ভাঙিয়ে চলে গেছে। আমিও চলে যাব, এসে নিক আজকে। বলে রাগে ফুসফুস করতে করতে ওয়াশরুমে গেলাম। ফ্রেশ হয়ে এসে নিচে যাই। সেখানে সবাই শুধু আছে, অয়ন ছাড়া। কেন জানি কিছু একটা খালি খালি লাগছে। নিচে যেতেই প্রহর জিজ্ঞেস করলো, মারু এখন কেমন আছো? শরীর ঠিক আছে তো? এখন ঠিক আছি। সায়ন। মারু বসে নাস্তা করছে, কিন্তু তার মন অন্যদিকে। কিছু একটা গভীর চিন্তায় মগ্ন আছে। প্রহর মারুর দিকে তাকিয়ে থেকে কয়েকবার ডাক দেয়, কিন্তু মারু শোনে না। একটু পর প্রহর একটা চামচ নিয়ে মারুর হাতে খোঁচা দেয়। তখন মারু বেয়াক্কেলের মতো তাকিয়ে বলে, কি হয়েছে? প্রহর, আমাদের তো কিছু হয়নি, কিন্তু তোমার কি হয়েছে? এখান থেকেও নেই। সায়ন খেতে খেতে বলে, ভাইয়া কিছু বলেছে। মারু মাথা নাড়িয়ে না করে দেয়। খাওয়া দাওয়া শেষ করে আমি আমার রুমে চলে গেলাম। এক একটা মিনিট একদিন করে লাগছে। বসে থাকতে থাকতে আর ভালো লাগছে না। মাথায় শুধু একটাই কথা ঘুরছে, কি করা যায়? থেকে যাব নাকি চলে যাব? বিরক্ত হয়ে আমি প্রহরের রুমের সামনে গিয়ে নক করি। প্রহর দরজা খুলে ভিতরে আসতে বলে। আমি ভিতরে যাই। প্রহর কিছু বলার আগেই আমি ওকে জিজ্ঞেস করি, অয়ন কখন আসবে? কিছু বলেছে আপনাকে? প্রহর মুচকি হেসে বলে, কেন মিস করছো নাকি অয়নকে? আমি অন্যদিকে মুখ ঘুরিয়ে বললাম, আগে না, একটু দরকার ছিল তাই জিজ্ঞেস করছিলাম। প্রহর আমার সামনে এসে বলল, তাহলে ওকে ফোন করে জিজ্ঞেস করে নাও। আমি মন খারাপ করে বললাম, আমার কাছে ফোন কোথায় আছে? এমনি বোরিং লাগছে। তার মধ্যে একটা ফোনও নেই। এমনিতেই অনেক কনফিউজড। প্রহর আমার সাইডে বসে বলল, কি নিয়ে কনফিউজড? আমি অন্যদিকে চোখ সরিয়ে নিলাম।
আমি যতদূর বুঝতে পারছি অয়নকে নিয়ে কনফিউজড, তাই তো? অয়নকে বুঝতে হলে তোমার একটু সময় দেওয়া লাগবে। একবার ওকে বুঝতে পারলে পরে আর সমস্যা হবে না। একটা সুযোগ তোমার অয়নকে দেওয়া উচিত। আমরা শুধু জীবনের একটা সাইডই দেখি, অপর সাইড দেখি না। আমাদের দুনো সাইড দেখা উচিত। ঠিক তেমনই তুমি শুধু অয়নের এক সাইড দেখেছ, অন্য সাইডে দেখার একবার ট্রাই করা উচিত। কারণ কোনো জিনিস একবার হারিয়ে ফেললে তা পাওয়া সবার কপালে থাকে না, বুঝলে?